নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি আমি পাঠ করব, গল্পটির নাম হলো বাবা হওয়া এবং গল্পটির রচয়িতা হলেন বুদ্ধদেব গুহ। আসুন তাহলে সকলে মিলে গল্পটা শুনে নেওয়া যাক। ডাকবাংলোটা থেকে নদীটা দেখা যাচ্ছিল। সামনে একটা খোয়াই পথ এঁকে বেঁকে চলে গেছে। পথের দুপাশে সারি করে লাগানো আকাশমণি গাছ। মার্চের প্রথমে অগ্নিশিখার মতো ফুটছে ফুলগুলো, আকাশপানে মুখ তুলে আছে। বাংলোর হাতায় পানসেটিয়ার ঝাড়, লালপাতিয়া বলে মালি। পাতাগুলোর লালে এক পশলা বৃষ্টির পর জেল্লা ঠিকরোচ্ছে। কয়েকজন আদিবাসী মেয়ে পুরুষ খোয়ার রাস্তাটা মেরামত করছে সামনেই। আমার ছেলে রাকেশ আর মেয়ে রাই নদীর সবুজ মাঠটুকুতে দৌড়দৌড়ি করে খেলছে। রাকেশ যথেষ্ট বড় হয়েছে, ক্লাস 8-এ পড়ে সে। তাছাড়া বয়স অনুপাতে সে অনেক বেশি জানে, বোঝে। কত বিষয়ে যে সে নিয়ে পড়াশুনো করে তা বলার নয়। পড়াশোনাতে খুব ভালো সে তো বটেই, কিন্তু শুধু স্কুলের পড়াশোনাতেই নয়। নিজের ছেলে বলে নয়, তার ভালোতে আমি মাঝে মাঝে গর্ববোধ করে থাকি। এই গর্বের কোনো সঙ্গত কারণ আমার থাকার কথা নয়, কারণ ছেলে ও মেয়ের যা কিছু ভালো তা আমার স্ত্রী শ্রীমতীরই জন্যে। বাবার কর্তব্য হিসেবে একমাত্র টাকা রোজগার ছাড়া আর কিছুই প্রায় করার সময় পাইনি আমি। আমার দোষ স্বীকার করি। আমি অত্যন্ত উদার মানুষ বলে আমার বিশ্বাস। তবুও খারাপটুকুর দায় শ্রীমতীর ওপর অবহেলায় চাপিয়ে আমার ছেলে মেয়েদের ভালোত্বের আনন্দটুকু নিয়ে আমি এই মুহূর্তে এই বাংলোর চওড়া বারান্দায় ইজি চেয়ারে বসে তাকিয়ে তাকিয়ে উপভোগ করছি। শ্রীমতী ঘরে একটু জিরিয়ে নিচ্ছে। ড্রাইভে আমার কালো রঙা WMD নম্বরের ঝকঝকে গাড়িটা সাদা সিট কভার পরে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঠায় দাঁড়িয়ে আছে। আমি একজন সেলফমেড মানুষ। লেখাপড়া বিশেষ করিনি, মানে ইন্টারমিডিয়েট অবধি পড়েছিলাম। ইংরাজিতে বেশ কাঁচা ছিলাম। পড়াশোনা ছেড়ে দিতে হয় আর্থিক কারণেই, কিন্তু নানা রকম চাকরি এবং ফিরিওয়ালা থেকে জীবন শুরু করে আমি এখন একখানা কারখানার মালিক, স্মল স্কেল ইন্ডাস্ট্রি হিসাবে রেজিস্টার্ড। লোহার ঢালাই করা জিনিস নানা দেশে এক্সপোর্টও করি। আমার ব্যবসা যে ভালো সে সম্পর্কেও ছেলে সম্পর্কিত গর্বের মতো গর্ব আছে আমার। হাওড়াতে আমার কারখানা, সল্টলেকে হালফিল ডিজাইনের বাড়ি, সুন্দরী স্ত্রী আর স্থাবর অস্থাবর সম্পত্তি। বেশ কিছু লোক আমাকে স্যার স্যার করে, ভালো লাগে। কলকাতার একটি বড় ক্লাবে আমি বছরখানেক হলো মেম্বার হয়েছি। ইদানিং ক্লাবে এবং ব্যবসার জগতে আমি আকছাড় ইংরেজি বলে থাকি। আমি এখন জানি যে এ সংসারে টাকা থাকলে ইংরাজি বাংলা কিছু না জানলেও চলে যায়। টাকার মতো ভালো ও এফেক্টিভ ভাষা আর কিছুই নেই। তাছাড়া টাকা বাড়ার সঙ্গে সঙ্গে সব বিদ্যাই আপনা আপনিই বাড়ে। লক্ষ্মীর মতো সরস্বতী আর দুটি নেই। ক্লাবে আমাকে লোকে ম্যাক চ্যাটার্জি বলে জানে। আমার আসল নাম মকরক্রান্তি। ছোটবেলায় পাড়া ছেলেদের কাছে, আমার বাবার কাছে, চাকরি জীবনের বিভিন্ন মালিকদের কাছে আমার নাম ছিল মকরা। সে ডাকটা এখন ভুলেই গেছি। কেউ ডাকেই না সেই নামে, ডাকলেও আমি রেগে যাব। এই মুহূর্তে আমি একজন সুখী লোক। সংসারে সুখী হতে হলে যা যা থাকতে হয়, থাকা উচিত, তার প্রায় সবই আমার আছে। আমি একজন কপিবুক সুখী লোক। কিন্তু নদীর সামনে দূরে খেলে বেড়ানো আমার ছেলে রাকেশ এবং মেয়ে রাইয়ের কারণে আমি ঠিক যতটা সুখী তেমন সুখী অন্য কিছুর জন্যেই নয়। ছেলে মেয়ে ভালো হওয়ার সুখ, কৃতি হওয়ার সুখ বাবাকে যে কৃতিত্ব এনে দেয় তা তার ব্যবসা, অর্থ, মান সম্মান কিছুই এনে দিতে পারে না। অবশ্য ছেলে মেয়েকে তাদের জীবনে অনেক কিছুই দিয়েছি আমি, যা আমাকে আমার বাবা মা দিতে পারেননি। আমি একজন কৃতি কেউকেটা যোগ্য বাবা ভাবছিলাম আমি। বড়লোক হওয়া সোজা, পণ্ডিত হওয়া সোজা, সব কিছু হওয়াই সোজা, কিন্তু ভালো বাবা হওয়া বড় কঠিন। এই শান্ত দুপুরে আলসির কবুতরের ডাকের একটানা ঘুম পাড়ানি শব্দে, ছায়ায় স্নিগ্ধ হাওয়াতে
আদিবাসী কুলিকামিনদের রাস্তা সারানোর ছন্দবদ্ধ খটখট আওয়াজে বসে আমি ভাবছিলাম আমি একজন সার্থক বাবা। বোধহয় একটু তন্দ্রা এসেছিল, চোখের পাতা বুজে গেছিল। এমন সময় একটা গাড়ির শব্দে আচমকা তন্দ্রা ভেঙে গেল। চোখ মেলে দেখি আমার কারখানার ওভারড্রাফট অ্যাকাউন্ট যে ব্যাংকে, সেই ব্যাংকেরই এজেন্ট এসে হাজির। মিস্টার রায় হঠাৎ এখানে? উনি বললেন। ওকে দেখে আমি তড়াক করে লাফিয়ে উঠলাম। বললাম, আরে আপনি কোত্থেকে স্যার? সব স্যারেরই স্যার বলার লোক থাকে, বাবারও বাবা থাকে। লিমিট বাড়ানো নিয়ে গত 3 মাস ধরে বড় রমদারমদি চলছে। কানাঘুষোয় শুনেছি সোজা রাস্তায় হবে না, কিন্তু তেমন জানাশোনা হয় এমন সুযোগও হয়নি। এ একেবারে গড সেন্ট ব্যাপার। রায় সাহেব তার বিরাট এয়ার কন্ডিশনড অফিসে বসে এমন একটা এয়ার নিয়ে থাকেন যে মন খুলে কথাই বলা যায় না। আমি রায় সাহেবকে ইমপ্রেস করার জন্য ইংরেজিতেই কথাবার্তা চালু করলাম। আমি যে হাওড়ার একজন সামান্য ঢালাইওয়ালা নই, ডাবু ধরাই যে আমার শেষ গন্তব্য নয়, টাকা যে নোংরা আর পাকের মধ্যেই জন্মায় না, পদ্মফুলের মধ্যেও জন্মায়, এই কথাটা এহেন আপন গন্ধে কস্তুরী মৃগসম পাগল ব্যাংকারকে বোঝানো দরকার। এমন সময় রাকেশ ও রায় ফিরে এলো। আমি আমার ছেলে মেয়ের সঙ্গে রায় সাহেবের আলাপ করিয়ে দিয়ে রায় সাহেবদের সবাইকে সমারোহে বসালাম। রায়কে বললাম শ্রীমতীকে দিবানিদ্রা থেকে তুলতে। টিফিন ক্যারিয়ারে কিছু খাবার আছে কি নেই কে জানে। চৌকিদারকে ডেকে চা করতে বললাম। রায় সাহেব বললেন, রাঁচি যাচ্ছি, বাংলোটা দেখে ভাবলাম একটু রেস্ট করে যাই। আমার স্ত্রী ও শালিও আছে সঙ্গে, ওরা একটু যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই বলে আমি রায়কে বললাম, রায় মাসিমাদের বাথরুমে নিয়ে যাও। রায় সাহেব ইম্পোর্টেড সিগারেট বের করে সিগারেট ধরালেন, আমাকেও একটা দিলেন। আমি কৃতার্থ হলাম, কিন্তু ওভারড্রাফটের লিমিটটা বাড়ালে আরও বেশি কৃতার্থ হতাম। তারপর বাংলোর সামনে কাজ করা কুলিকামিনদের দিকে আঙুল তুলে বললেন, দিস পিপল আর ভেরি অনেস্ট অ্যান্ড নাইস ইনডিড, আই মিন দিস জাংলি লেবারার্স। তারপরই বললেন, বাট দে আর রিয়েলি নেটিভ। আমি মাথা নাড়িয়ে বললাম, ইয়েস রাইট ইউ আর, দে আর রিয়েলি নেটিভ। রাকেশ সিঁড়িতে বসেছিল, হঠাৎ উঠে এসে বলল, কাদের কথা বলছো বাবা? আমি একটু হেসে বিদগ্ধ কৃতি বাবার মতো মুখ করে ওই কুলিকামিনদের আঙ্গুল দিয়ে দেখিয়ে ইংরেজিতেই বললাম, উই আর টকিং অ্যাবাউট দেম, দে আর নেভ। রাকেশ তার ক্লাসের সেরা ছাত্র, তার স্কুলও শহরের সেরা স্কুল। সে অবাক গলায় বলল, নেভ? রায় সাহেব সিগারেটের ধোঁয়া ছেড়ে কৌতুকের স্বরে বললেন, ওয়াই সান? রাকেশ বলল, ওরা অনেস্ট, কিন্তু নেভ দুটো একসঙ্গে কি করে হবে? তারপর কাঁধ ঝাঁকিয়ে আমাকে বলল, আই ডোন্ট নো হোয়াই ইউ কল দেম নেভ। রায় সাহেব বিরক্ত গলায় বললেন, নেভ বানান জানো? রাকেশ অপমানিত হল। আমি মানে রাকেশের বাবা নেভ বানান এবং মানে দুটোর একটাও জানতাম না। রায় সাহেব বলেছিলেন বলে ওর কথায় সায় দিয়ে বলেছিলাম। তাই রাকেশের দিকে তাকিয়ে রইলাম সে বাবার সম্মান রাখতে পারে কিনা তা দেখার জন্য। রাকেশ কেটে কেটে বলল, KNAVE। আপনি আর বাবা এই নেভের কথাই বলছিলেন তো? এক্স্যাক্টলি বললেন মিস্টার রায়। রাকেশ বলল, আমি তো তাই ভাবছি, তাহলে আমি ঠিকই বলেছি, নেভের মানে তো অন্য। মিস্টার রায় আমার দিকে চেয়ে বললেন, তাহলে আমি ভুল বলেছি, কি বলেন মিস্টার চ্যাটার্জি? আমি বললাম, কি যে বলেন স্যার, আপনি কখনো ভুল বলতে পারেন? আজকালকার ছেলেদের কথা ছেড়ে দিন, সব অসভ্য অভদ্র। রাকেশ হঠাৎ আমার দিকে একবার তাকালো এমন চোখে, আমার ছেলে, যে নবজাত ছেলেকে আমি নার্সিংহোমে উলঙ্গ অবস্থায় দেখেছি। দুপা একসঙ্গে ধরে গামলায় চান করিয়ে নার্স যাকে তুলে ধরে বলেছিলেন, এই যে মকরবাবু, দেখেন আপনার ছাওয়াল, বাবা হইলেন গিয়া আপনি। সেই ছেলে এমন ঘৃণা ও হতাশা মেশা অবাক হওয়া চোখে
কখনো আমার দিকে তাকায়নি, কখনো তাকাবে বলে ভাবিও নি। একটুক্ষণ তাকিয়ে রইল রাকেশ, তারপর মিস্টার রায়ের দিকে মাথা নিচু করে বলল, আই এম সরি স্যার। আমি বললাম, সরি নয় শুধু রাকেশ, ইনি কে জানো? কত বড় পণ্ডিত তা তুমি জানো? বলেই ভাবলাম, ও কি করে জানবে? স্টুপিড ইনোসেন্ট ইডিয়েট। স্কুলের পরীক্ষায় তো পাশ করেছে, জীবনের পরীক্ষায় তো বসতে হয়নি, ও জানবে কি করে? ব্যাংকের লিমিট না বাড়ালে যে ব্যবসা বাড়ে না, গাড়ি চড়া যায় না, আরও ভালো থাকা যায় না, ভালো স্কুলে পড়ানো যায় না ছেলে মেয়েকে, তাও কি করে জানবে? গাধা। আমি বললাম, স্বীকার করো ওর কাছে তুমি অন্যায় করেছো, বলো যে তুমি ভুল করেছো, ক্ষমা চাও, তর্ক করেছো বলে। আমি বলি রাকেশ আমার দিকে চেয়ে রইল। ইতিমধ্যে রায় সাহেবের স্ত্রী ও শালী বারান্দায় চলে এলেন। আমি আবহাওয়া লঘু করে বললাম, বসুন বসুন, এক্ষুনি চা আসছে। ওরা বসতে যাচ্ছিলেন, কিন্তু রায় সাহেব রুক্ষ গলাতেই বললেন, চায়ের ঝামেলার দরকার নেই, রাস্তায় অনেক পাঞ্জাবি ধাবা আছে, সেখানেই খেয়ে নেব। বলেই অত্যন্ত অভদ্রভাবে বললেন, চলি মিস্টার চ্যাটার্জি। শ্রীমতীও ঘর থেকে বাইরে চলে এসেছিল। ওর সঙ্গে মহিলারা ভালোই ব্যবহার করেছিলেন, তাই মিস্টার রায়ের এইরকম হঠাৎ চলে যাওয়ার কারণ ও বুঝতে পারল না। আমি তাকিয়ে দেখলাম রাকেশ নেই, কখন সরে গেছে বারান্দা থেকে। সিঁড়ি দিয়ে নেমে আমি মিস্টার রায়ের গাড়ির দরজা খুলে দিলাম। মিস্টার রায় সামনের সিটে উঠতে উঠতে বললেন, আপনার ছেলেটি ভালো, কিন্তু ওকে ভালো করে ম্যানার্স শেখান। এখনই যদি সব কিছু জেনে ফেলে তবে পরে আর কি জানবে। আমি হাত জোর করে বললাম, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, অপরাধ নেবেন না। মিস্টার রায় সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলেন, বললেন, অপরাধের কি আছে? তারপর একটু থেমে আমার চোখের দিকে চেয়ে বললেন, অপরাধ ক্ষমা করাই তো আমাদের কাজ। গাড়িটা চলে গেল। আমি ডাকলাম, রাকেশ, রাকেশ। আমার ম্যাক চ্যাটার্জির মধ্যে থেকে মুন্ডিতলা বাইলেনের মকড়া বেরিয়ে এলো বহুদিন পর। আমি হুঙ্কার দিলাম, কোথায় তুই ছোকরা? তোর পিঠের চামড়া তুলবো আজ। রাকেশ যেন মাটি ফুঁড়ে উঠল, একটুও উত্তেজনা নেই, শান্ত ধীর পদক্ষেপে আমার দিকে এগিয়ে এলো, আমার চোখে চোখ রাখল। ওকে দেখে আমার মনে হলো এ ছেলে আমার নয়, এ আমার শত্রু, আমার ধ্বংসকারী বিষবৃক্ষ। আমি বললাম, তুমি ভেবেছোটা কি? রেগে গেলে ছেলে মেয়েদের আমি তুমি বলি। রাকেশ শান্ত গলায় বলল, কি বাবা? আবার কি বাবা বলে আমি চটাস করে একটা চড়ও মারলাম ওকে। বললাম, বাবার মুখে কথা বলা তুমি বাবার চেয়ে বেশি জানো? তুমি জানো মিস্টার রায় কত বড় অফিসার, আমাদের ব্যবসার ভাগ্যবিধাতা উনি, আর তুমি তার চেয়েও বেশি জানো? বড়দের মুখের ওপর কথা, মুখে মুখে কথা। শ্রীমতী দৌড়ে এলো। আমি বললাম, তুমি সরে যাও, আমি ওকে আজ মেরেই ফেলবো, আমার আজ মাথার ঠিক নেই। শ্রীমতী রাকেশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল, কিন্তু রাকেশ নড়ল না, দৃঢ় পায়ে দাঁড়িয়ে রইল, কিন্তু মুখের ভাব শান্ত নিরুত্তাপ। আমি কি করে ওর মনে দৃঢ়তা ভাঙব বুঝতে না পেরে ওর নরম গালে আর এক চড় মারলাম। ওর গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে গেল। ওর চোখের দিকে চেয়ে হঠাৎ এই প্রথমবার আমার মনে হলো এই ছেলে সাংঘাতিক ছেলে, বড় হলে এ বোধ হয় নকশাল হবে, অথবা ওই রকম কিছু, নিজের বাবাকেই খুন করবে। একসময় রাকেশের মতো পড়াশোনায় ভালো ছেলেরাই তো ওইসব করেছিল। আমি ভাবলাম ওকে চণ্ডীতলা প্রাইমারি স্কুলে পড়াশোনা করালেই ভালো করতাম। ঢালাইওয়ালা মকরা ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করার স্বপ্ন দেখতে গিয়েই এই বিপত্তি। শ্রীমতী নিরুত্তাপ উদাসীন গলায় বলল, অনেক বেড়ানো হয়েছে, পিকনিক হয়েছে, এবার ফিরে চলো। রাতটা মামার বাড়িতে খড়গপুরে কাটিয়ে কালই কলকাতায় যাব। বাইরে থেকে ফিরে এসেছি দিন 10 হলো। এসে অবধি ভারী খাটুনি যাচ্ছে। লোডশেডিংয়ের জন্য রাতে প্রায় ঢালাই বন্ধ। একটা জেনারেটর কেনা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়রান হয়ে গেলাম। সল্টলেকে বড় মশা, শুয়েছি মশারির মধ্যেই, তবু এখনও ঘুম আসছে না। কেন জানি না বারে বারে রাকেশের কথাই মনে হচ্ছে।
রাকেশ যখন ছোট ছিল, যখন আমার অবস্থা এত ভালো ছিল না, তখন আমাদের আমা স্ট্রিটের ভাড়া বাড়িতে শ্রীমতীর সঙ্গে মেঝেতে মাদুর পেতে বসেও পড়তো। আমি অফিস থেকে বাড়ি ফিরলেই বাবা বাবা বলে দৌড়ে এসে আমার কোলে উঠত। ওই বয়সটাই ভালো ছিল। নিচের তলায় রাকেশের পড়ার ঘর। আমরা কি ছোটবেলায় এত সুযোগ সুবিধা পেয়েছি? কত কষ্ট করে পড়েছি বাজি স্কুলে বইপত্র ছাড়া। এরা এত কিছু পেয়েই কি এত উদ্ধত হয়ে গেল, অমানুষ হয়ে উঠল কি? ঘুম আসছিল না। বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। ছেলেমেয়েরা বড় হয়ে যাবার পর আমি আলাদা ঘরে শুই। রায়কে নিয়ে শ্রীমতী অন্য ঘরে, রাকেশ আলাদা ঘরে। সারা বাড়ির আলো নিবনো। নিচের পর্চে শুধু আলো জ্বলছে, গ্যারেজের সামনে। ঘরের মধ্যে পায়চারি করছিলাম। পায়চারি করতে করতে কখন যে আমি দরজা খুলে সিঁড়ি ভেঙে রাকেশের পড়ার ঘরে চলে গেছি, আলো জ্বালিয়েছি, জানিও না। ঘরের এপাশে ওপাশে সব ঘুরে বেড়ালাম। ড্রয়ারে চাবি দেওয়া। ড্রয়ারে কি আছে কে জানে। ড্রয়ার খুলে আবার কি নতুন আতঙ্ক হবে তা তো জানা নেই। ড্রয়ার বন্ধ থাকাই ভালো। রাকেশের লেখার টেবিলে একটা খাতা, বুক র্যাকে অনেক বই। মাস্টার মশাইয়ের বসার জন্য টেবিলের উল্টো দিকে একটা চেয়ার, দেয়ালে ব্রুসলির বড় পোস্টার। যা খুঁজছিলাম দেখলাম আছে। দুটি ডিকশনারি আছে। প্রথমটি কণা সাইজ অক্সফোর্ড ডিকশনারি। পাতা উল্টে নেভ কথাটা বার করলাম। লেখা আছে আনপ্রিন্সিপালড ম্যান, রোগ, সার্ভেন্ট। রাগে আমার গা জ্বলে গেল। ওই লেবারদের যদি মিস্টার রায় ভেরি নাইস বলে থাকেন এবং ভালো চাকর বাকর বলে থাকেন, তাহলে ভুল কি বলেছেন? অন্য ডিকশনারিটা টেনে নিলাম। জুনিয়র স্কুল ডিকশনারি, ফার্স্ট এডিশন, 1969। তাতে শুধুই লেখা আ পার্সন হু লিভস বাই চিটিং আর ডিসঅনেস্ট ক্যারেক্টার। এছাড়া আর কিছুই লেখা নেই। আমি রাকেশের চেয়ারে বসলাম। দু হাতের পাতায় মুখ রেখে ভাবতে লাগলাম, ভেরি নাইসের সঙ্গে এই মানেটা খাপ খায় না। কিন্তু মিস্টার রায় এত বড় একজন অফিসার ও লেখাপড়া জানা লোক হয়ে কখনো ভুল করতে পারেন না। বড্ড মশা কামড়াতে লাগলো। গিয়ে ফ্যানটা খুলে দিলাম অন করে। হঠাৎ রাকেশের টেবিলে রাখা খাতাটার ওপর চোখ পড়ল আমার। মলাটে রাকেশের নাম, ক্লাস, রোল নাম্বার সব লেখা। এটা পুরনো ক্লাসের খাতা। আজে বাজে লেখার জন্যই ব্যবহার করে নিশ্চয়ই। প্রথম পাতাটা উল্টাতেই দেখি রাকেশ লিখেছে নেভার স্টপ লার্নিং। এই কথাটাই বারবার লিখেছে। লিখেই নিচে আন্ডারলাইন করেছে। আর সেই পাতার নিচের দিকেই লিখেছে ইউ মাস্ট হ্যাভ দ্য কারেজ অফ ইউর কনভিকশন। এর নিচে যে লাইন টেনেছে বারবার, তা এত জোরে চাপ দিয়ে টেনেছে যে কাগজ নিবের চাপে ছিঁড়ে ছিঁড়ে গেছে। খাতাটার দিকে তাকিয়ে আছি, এমন সময় মাথার কাছে কার হাতের স্পর্শে চমকে উঠে ভয় পেলাম। এত রাতে কে? রাকেশ? কে বলে উঠলাম আমি। আমি বলল শ্রীমতী। আমি শুধলাম, রাকেশ ঘুমোচ্ছে? হ্যাঁ। আমি বললাম, আমাকে তুমি কিছু বলবে? শ্রীমতী বলল, না। বলেই যেমন ঘরে নিঃশব্দে এসেছিল তেমনই নিঃশব্দে চলে গেল। একটু পর সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে আমি অনেক কিছু ভাবতে লাগলাম আমার ব্যবসা, আমার টাকা পয়সা, আমার সামাজিক প্রতিষ্ঠান, আমার বাড়ি গাড়ি সবই তো রাকেশ আর রায়ের জন্যেই। যদি ওরাই, যদি আমি, ওরাই যদি, কি লাভ এত খাটুনি, এত দৌড়দৌড়ি। হাওয়ার বাষ্পনে শিয়াল রাজার হওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা আমার। কেন? কাদের জন্য? আমার একার জন্যেই কি? সকালবেলাটা যে কি করে কেটে যায় বুঝতে পারি না। মোল্ড নিয়ে আজ মহা গোলমাল হলো। লয়েডস ইন্সপেকশনের একজন লোক কেবলই পাসিংয়ের সময় বায়নাক্কা লাগাচ্ছে। এই রেটে রিজেকশন হলে আর ব্যবসা হবে না। ঘোষালের নতুন হওয়া বাচ্চাটা নার্সিংহোম থেকে আসতে না আসতেই মারা গেছে। কারখানায় আসতেই পারছে না সে। সব ঝক্কি আমার একার হাতেই সামলাতে হচ্ছে কদিন থেকে। দুপুরের দিকে একবার কলকাতায় আসি রোজই।
কোনোদিন ক্লাবে খাই, কোনোদিন বা শ্রীমতী বাড়ি থেকে হটবক্সে কিছু দিয়ে দেয়। ক্লাবে গেলাম, কিন্তু খেতে ইচ্ছা করলো না। শরীরটা ভালো লাগছে না। সুগারটা চেক করাতে হবে, বেড়েছে বোধহয়। একটা ইসিজিও করা দরকার। এই বয়সে ইস্কিমিয়া হতেই পারে। বাঁদিকের বুকেও মাঝে মাঝে ব্যথা করে। ক্লাব থেকে বেরিয়ে ড্রাইভারকে বললাম কলেজ স্ট্রিটে যেতে। রাকেশের খাতায় লেখা কথাগুলো কাল থেকে আমায় ভাবিয়ে তুলছে। কি বলতে চেয়েছে ও? রাকেশের বাবা কি আমি, না আমি ওর শত্রু? ছেলের মুখের দিকে তাকাবার সময় গত বছর বেশি একটা পাইনি আমি, কিন্তু যে মুখের দিকে তাকিয়েছি সে মুখ এ মুখ নয়। একটা বড় বইয়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করাতে বললাম ড্রাইভারকে। ঢুকে বললাম, ভালো ডিকশনারি কি আছে? দোকানদার দুটি বের করে দিলেন। ওয়েবস্টার্স নিউ ওয়ার্ল্ড ডিকশনারি, 2nd এডিশন, রিপ্রিন্ট 1976। তাড়াতাড়ি পাতা উল্টাতে লাগলাম। 414 পাতা। নেভ মানে আর্কিয়েক, ক এ মেল সার্ভেন্ট, খ আ ম্যান অফ হাম্বল স্ট্যাটাস, 2 আ ট্রিকি রাস্কাল রোগ, 3 আ জ্যাক প্লেইং কার্ড। আমার মনে হলো রাকেশকে শাসন করে ঠিকই করেছি। মিস্টার রায় নিশ্চয়ই একের খ বুঝিয়েছিলেন। ওখানকার সরল ভালো লোকেরা তো ম্যান অফ হাম্বল স্ট্যাটাসেরই, কিন্তু মিস্টার রায় এর মধ্যে বার্ড ব্যবহার করেছিলেন। এই বার্ডটাই সমস্ত গুলিয়ে দিচ্ছে। অন্য ডিকশনারি দেখলাম। শার্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, 1970, 1089 পাতা। ক আ মেল চাইল্ড বয়, 1460। খ আ বয় এমপ্লয়েড অ্যাজ সার্ভেন্ট, মিনিয়াল, one of low condition. গ an unpredictable man, a base and crafty rogue, JOC 1563। খ কার্ডস। ওয়ান অফ লো কন্ডিশনের অর্থে মিস্টার রায় কথাটা নিশ্চয়ই ব্যবহার করেছিলেন বলে আমার মনে হলো। আমি তবুও পাশের দোকানে গেলাম। সেখানে লিটল অক্সফোর্ড ডিকশনারি 4th এডিশন, 1969, 294 পাতাতে বলছে আনপ্রিন্সিপালড ম্যান, রোগ লোয়েস্ট কোর্ট, অরিজিনালি নয় সার্ভেন্ট। আমার মাথা ভো ভো করতে লাগলো। কফি হাউসে উঠে গিয়ে 1 কাপ কফি আর 1 প্লেট পকোড়া নিয়ে বসলাম। বহু বছর পরে কফি হাউসে এলাম। কফিতে চুমুক দিয়েছি, দেখি শরৎ এসে হাজির। শরৎ আমার ছোটবেলাকার বন্ধু হেমন্তের একেবারে ছোট্ট ভাই। শুনেছি পড়াশোনায় খুব ভালো হয়েছে, প্রেসিডেন্সি কলেজে পড়ে। আমাকে দেখে বলল, কি মকরদা, কেমন আছেন? আমি অন্যমনস্কের মতো বললাম, ভালো। তারপর বললাম, নেভ মানে জানো? ও চমকে উঠল, বলল, আমাকে বললেন? আমি বললাম, না না, কফি খাবে? ও বলল, কফি খাবো না, কিন্তু আমি ফিজিক্সের ছাত্র, ইংরেজিতে অত ভালো নই। আমি বললাম, এখানে তোমার ইংরেজি বন্ধুবান্ধব কেউ আছে? সামওয়ান হু ইজ রিয়েলি গুড? শরৎ বলল, ইউনিভার্সিটির বেস্ট ছেলেকে নিয়ে আসছি, ও নির্ঘাত ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে এবার ইংরাজিতে। বলেই শরৎ চলে গেল। একটু পরে লাজুক লাজুক দেখতে ফর্সা রোগা একটি ছেলেকে নিয়ে এলো শরৎ। বলল, এই যে। আমি কোনো ভূমিকা না করেই বললাম, আমাকে নেভ কথাটার মানে বলতে পারেন? বানান করে শব্দটা পড়লাম। ছেলেটি বসে পড়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। আমি লজ্জা পেয়ে বললাম, কি খাবেন? ছেলেটি বলল, বিষ ছাড়া যা খাওয়াবেন। খিদেও পেয়েছে। ছেলেটি বেশ পাকা। ভালো ছেলেরা আজকাল বুঝি পাকাই হয়, রাকেশেরই মতো। আমি ওদের দুজনের জন্যেই খাবার অর্ডার করলাম। ছেলেটি হাসলো। একটা কথার তো অনেক মানে হয়। না, যে মানেটা সবচেয়ে বেশি মানে। আমি বললাম, সেটাই বলুন। ছেলেটি হেসে বলল, কার মানে? বললাম, যদি কথাটার একটাই মানে হতো আজকে, তবে সেই মানেটা কি হতো? ছেলেটা হাসলো এক ফালি। ওর কপালে স্কাইলাইট দিয়ে রোদ এসে পড়েছিল। তারপর একটু চুপ করে থেকে বলল, চিটিংবাজ। এক কথায় বললাম। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। বললাম,
আপনি শিওর? ছেলেটি সিগারেটের প্যাকেট বের করে বলল, অ্যাবসোলুটলি। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে দ্বিধা বড় কম। শিওর কথাটা ছেলেটি যেমন করে বলল তাতে ভালো লাগলো খুব আমার। ওদের চরিত্রে একটা সোজা ব্যাপার আছে, ভালো হোক মন্দ হোক ওদের মধ্যে সংশয় দ্বিধা ব্যাপারটা কম। আমাদের ছোটবেলায় ছাত্রাবস্থায় আমরা ওই রকম ছিলাম না। তারপর বলল, অন্য অনেক মানে আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত প্রযোজ্য মানে। আমি উঠে পড়লাম, শরতের হাতে একটা 10 টাকার নোট দিয়ে বললাম, তুই দামটা দিয়ে দিস শরৎ, আমার বিশেষ তাড়া আছে, কিছু মনে করিস না। যাবার সময় ছেলেটিকে বললাম, থ্যাংক ইউ। যেতে যেতে শুনলাম ছেলেটি শরৎকে বলছে, কি রে, এ যে মেন্টাল কেস। আমি তাড়াতাড়ি কারখানাতে ফিরে এলাম, এসেই অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠালাম। বিমলবাবু আমার বহু পুরনো অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষার একটা গ্রুপ ফেল, কিন্তু কাজে অনেক পাশ করা অ্যাকাউন্টেন্টের চেয়েই ভালো। বিমলবাবু এসে বললেন, বলুন স্যার। বিমলবাবুর চোখ দুটো চিরদিনই স্বপ্নময়। এরকম কবি কবি ভাবের মানুষ অথচ এফিশিয়েন্ট অ্যাকাউন্ট্যান্ট খুবই কম দেখা যায়। বললাম, বিমলবাবু এক্ষুনি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করুন, আমাদের ব্যাংকের ওভারড্রাফট আমি এক্ষুনি শোধ করতে চাই। কি অবস্থা আমাকে জানান ইমিডিয়েটলি, সব কাজ ফেলে রেখে। বিমলবাবু হাতের বল পেনটা নাড়াতে নাড়াতে বললেন, স্যারের মাথায় গন্ডগোল হলো? অ্যাকাউন্ট বন্ধ করার কথা ছেড়েই দিন, এক্ষুনি লাখখানেক টাকার বিল ডিসকাউন্টিং ফেসিলিটি বাড়িয়ে না আনতে পারলেই নয়। আমি দৃঢ় গলায় বললাম, যা বলছি তাই করুন বিমলবাবু। বিমলবাবু বললেন, কারখানা বন্ধ হয়ে যাবে তাহলে স্যার? হলে হবে। আমি বললাম, আমি কি বললাম? মকরা বলল, না ম্যাক চ্যাটার্জি, না রাকেশের বাবা, জানি না কে বলল। বিমলবাবু চলে যাওয়ার আগে আমি আবারও বললাম যে, কত স্টক আছে দেখুন, সমস্ত স্টক ক্যাশ সেল করব। কি হয়েছে স্যার? বিমলবাবু চোখে মুখে ভয়ের ছায়া নেমে এলো। বললেন, ব্যবসা কি সত্যি বন্ধ করে দেবেন? আমরা এতগুলো লোক কোথায় যাব এই বয়সে? কি হলো একটু যদি জানতে পেতাম, বড় চিন্তা হচ্ছে আপনার কথা শুনে। আমি হাসলাম। আমি বোধহয় অনেক বছর পরে হাসলাম এমন নির্মল হাসি। বললাম, না বন্ধ করব না, শুধু ব্যাংক বদলাবো, তাতে যা ক্ষতি হয় হবে। অন্য ব্যাংকে চলে যাব, লক স্টক অ্যান্ড ব্যারেল। এই চেঞ্জ ওভার পিরিয়ডে যা ক্ষতি হবার হবেই, কিছুই করার নেই। ক্যাপিটালই লস্ট হয়ে যাবে স্যার অনেক, এমন তাড়াহুড়ো করলে। আমি এবার শক্ত হয়ে বললাম, হলে হবে, বললামই তো। তারপর বললাম, আমি চলে যাচ্ছি এখন, আজই সব কিছু কমপ্লিট করে রাখবেন। রাজেন আর রামকেও ডেকে নিন। আমি কাল 9টায় এসে কাগজপত্র নিয়ে ব্যাংকে যাব মিস্টার রায়ের কাছে। কাগজপত্র সব রেডি করে টাইপ করে রাখুন, দরকার হলে রাতেও থেকে যান। বাড়িতে খবর পাঠাবেন তাহলে। ভালো করে খাওয়া দাওয়া করবেন সকলে। কাগজ রেডি করলেও সব শোধ করবেন কি করে? স্টক ক্যাশ সেল করলেও হবে না। বিমলবাবু চিন্তান্বিত গলায় বললেন। আমি বললাম, অন্য সম্পত্তি একটা বসত বাড়ি ছাড়া বিক্রি বা মর্গেজ করে দেব, যা হোক করে হয়ে যাবে। আর কথা বলার মতো সময় নেই আজকে আমার। বহুদিন বহু বছর পর আমি দিনের আলো থাকতে থাকতে কারখানা থেকে বেরোলাম। এত সময় হাতে নিয়ে আজ কি করব জানি না। নিউ মার্কেটে গিয়ে কেক কিনলাম। রাকেশ কেক খেতে ভালোবাসে, চকলেট কেক। তারপর কলেজ স্ট্রিটের দিকে গাড়ি চালাতে পড়লাম। পথে যে নার্সিংহোমে রাকেশ হয়েছিল সেই নার্সিংহোমটা পড়ল। এখন কত বদলে গেছে সব। রাকেশ, আমার সেই ছোট্ট উলঙ্গ দুগ্ধপোষ্য ছেলেও কত বদলে গেছে, কত বদলে গেছি আমি। কলেজ স্ট্রিটে নেমে অক্সফোর্ডের সবচেয়ে যে ভালো ডিকশনারি, যা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মাইক্রোস্কোপিক অক্ষর দেখতে হয় না, তা কিনলাম একটা। তারপর বাড়ির দিকে চললাম। গাড়িতে বসে বসে ভাবছিলাম যে কালকে মিস্টার রায়কে কি বলবো। বাবা হয়ে অন্যায়ভাবে চড় মেরেছিলাম রাকেশকে। সেই চড় দুটো ওর গালে ফিরিয়ে দিতে ইচ্ছে করছিল।
ছোটবেলায় বহু মারামারি করেছি পাড়ায়, মকরা গুন্ডা বলতো অনেকে, কিন্তু আজকে তা আর হয় না। আজকে রাকেশের বাবা আমি। আমার নিজের পরিচয়টাই আমার একমাত্র পরিচয় নয়। কাল কেমন করে ধীরে সুস্থে মিস্টার রায়কে বলবো যে, মিস্টার রায়, আপনি ইংরাজিটা আমার ছেলের চেয়ে খারাপই জানেন। যেই উনি ভুরুকুচকে আমার অ্যাকাউন্টের সম্বন্ধে কথা বলতে যাবেন, আমি সঙ্গে টাইপ করা সই করা চিঠিটা এগিয়ে দেব। আর বাড়িতে যখন পৌঁছলাম তখন লোডশেডিং। শ্রীমতী রায়কে নিয়ে পাশের বাড়িতে গেছিল। পর্চের সামনে ল্যান্ডিংয়ে একটা মোমবাতি জ্বলছে, তাতেই সিঁড়িটা আলো হয়েছে একটু। দেখলাম রাকেশের ঘরেও মোমবাতি জ্বলছে। আমার হাত থেকে নগেন বইয়ের আর কেকের প্যাকেটটা নিতে যাচ্ছিল, আমি বাধা দিলাম, বললাম থাক। রাকেশ দরজার দিকে পিছন ফিরে চেয়ারে বসে পড়ছিল মোমবাতির আলোতে। এপ্রিলে ওর পরীক্ষা। এর আগে কখনো আমি জানিনি বা জিজ্ঞেস করিনি লোডশেডিংয়ের মধ্যে আমার ছেলে মেয়েগুলো কীভাবে পড়াশোনা করে। কারখানায় 1.5 লক্ষ টাকা খরচ করে জেনারেটর লাগিয়ে ফেললাম, কিন্তু বাড়িতে প্রোটোম্যাক্সও কিনিনি একটা ওদের জন্য। টেবিলের পাশের দেওয়ালে সেই বড় পোস্টারটা ব্রুসলির। মোমবাতির আলোটা নাচছে পোস্টারটার ওপরে। কুম্ফুর রাজা এই হতভাগ্য দেশের হতভাগা মানুষদের প্রতিভ হয়ে যেন এদেশের নক্কারজনক রীতিনীতিকে, নির্লজ্জ আরশোলাসুলভ অস্তিত্বকে জুডোর প্যাচে গুড়িয়ে দেবে বলে ঠিক করেছে। আমি দেখলাম আমার রক্তজাত, আমার যৌবনের স্বপ্নের, আমার বার্ধক্যের অভিভাবক রাকেশ হাতকাটা গেঞ্জি গায়ে দিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করছে। মোমের সঙ্গে ওর চোখও জ্বলছে এবং গলছে। দরজায় দাঁড়িয়ে বই বগলে করে আমি ভাবছিলাম, কি হবে এত পড়াশোনা করে, ভালো হয়ে, সত্যবাদী হয়ে, অন্যায়ের প্রতিবাদ করে কি হবে এ দেশে। মনে মনে বলছিলাম, তুই যে ধনে প্রাণে মরবি রে বাবা। চমকে উঠে রাকেশ মুখ ফেরালো। দেওয়ালে ওর সুন্দর গ্রিপে আর মাথা ভরা চুলের ছায়া পড়ল। রাকেশ বলল, কে? আমি বললাম, আমি। রাকেশ উঠে দাঁড়ালো, বলল, বাবা। মুখ নিচু করে রইল। আমি বইয়ে 2টো খণ্ড ওর টেবিলের সামনে রাখলাম, বললাম, তোর জন্য এনেছি রে। কেন বাবা? রাকেশ অবাক হয়ে শুধলো, মাথা নিচু করি। আমার হঠাৎ মনে পড়ল, এ পর্যন্ত হাতে করে আমি আমার নিজের ছেলের জন্য কিছুই আনিনি, সময়ই হয়নি, মনেও হয়নি। আমি অস্ফুটে বললাম, তুই। তারপর গলা পরিষ্কার করে বললাম, রাকেশ, তুই ঠিকই বলেছিলি। কি বাবা? রাকেশ আবারও বলল অস্ফুটে, সেদিন মিস্টার রায় ও আমি দুজনেই তোর প্রতি অন্যায় করেছিলাম। তারপর হঠাৎ আমি কি বললাম নাকি জানি না, কিন্তু নিশ্চয়ই বললাম, তুই আমাকে ক্ষমা করিস, আমার অন্যায় হয়েছিল রে। রাকেশ আবারও বলল, বাবা। আমি রাকেশের 2 কাঁধে আমার 2টি হাত রাখলাম। ভাগ্যিস লোডশেডিং ছিল, নইলে রাকেশ দেখতো আমার 2 চোখের 2 কোণায় জল চিকচিক করছে। রাকেশ কিছু বলার আগেই ওকে বললাম, ওপরে আয়, তোর জন্য কেক এনেছি, চকলেট কেক। তোর মা একদিন বলেছিল তুই ভালোবাসিস। তোর মা ওর আই আসার আগেই চল আমরা দুজনে এটাকে শেষ করে দিই। রাকেশের মুখে সেদিন ডাক বাংলোয় যে হঠাৎ অপরিচিত রং লেগেছিল তা আস্তে আস্তে ধুয়ে এলো। ওর সুন্দর মুখটা মিষ্টি সপ্রতিভ বুদ্ধিদীপ্তি হাসিতে ভরে এলো। ও বলল, তোমার না ডায়াবেটিস? তাতে কি, একদিন খেলে কিচ্ছু হবে না, চান করে নিচ্ছি আমি, তুই ওপরে আয়। আসলে মা ও রাইও চকলেট কেক খুব ভালোবাসে বাবা। মা আর রাই ফিরুক, তারপর একসঙ্গে খাবো। ওপরে চলে এলাম, জামা কাপড় ছাড়লাম মোমের আলোয়। নগেনকে বললাম মোমবাতিটা নিয়ে যেতে। মোমবাতিটা নগেন নিয়ে গেলে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। এদিকটা বেশ ফাঁকা। সল্টলেকে এখনও সব জমিতে বাড়ি হয়নি। 2 দিন বাদে দোল, তাই চাঁদ উঠেছে সন্ধে হতে না হতে। ভারী সুন্দর দেখাচ্ছে চারিদিক। আমি বারান্দায় ইজি চেয়ারে বসে বাইরে চেয়ে রইলাম। গেটের দুপাশে লাগানো হাসনুহানার ঝোপ থেকে গন্ধ উঠছে।
হু হু করে ঝড়ের মতো হাওয়া আসছিল দক্ষিণ থেকে। মনে হচ্ছিল ধ্রুবতারাটা কাঁপছে বুঝি হাওয়াতে। বারান্দায় বসে থাকতে থাকতে বাইরের আলো ছায়ার রাতের দিকে চেয়ে আমার মনে হলো যেদিন নার্সিংহোমে রাকেশ জন্মেছিল সেদিন শুধু আমি ওর জন্মদাতাই ছিলাম। এতদিন, এত বছর পরে আজ এক দেব দুর্লভ ধ্রুব সত্যের সিঁড়ি বেয়ে উঠে আমি ওর বাবা হয়ে উঠলাম। বাবা। শেষ করলাম বুদ্ধদেব গুহর একটি গল্প, বাবা হওয়া। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটিকে একটা লাইক করে দেবেন। পারলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটির অল নোটিফিকেশন অন করে দেবেন। এই রকম আরও গল্প শোনার জন্য সঙ্গে থাকুন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।